হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়া থেকে আই এম রাশিদুল। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে দক্ষিণ কোরিয়াতে ট্যুরিস্ট ভিসায় আসার উপায়গুলো, যে কেউ কি ট্যুরিস্ট ভিসায় আসতে পারে। এছাড়া দক্ষিণ কোরিয়াতে ট্যুরিস্ট ভিসায় আসার পরে আপনি কীভাবে কাজ করবেন বা কাজ করার উপায়গুলো কী কী, বা যে কেউ কাজ করতে পারে কিনা, এই বিষয় নিয়ে আলোচনা করব। মূলত দক্ষিণ কোরিয়া হচ্ছে বর্তমান সবার একটা পছন্দের কান্ট্রি। এমনকি ধরেন ইটালি, আমেরিকা, সেইখানকার লোকজনও আপনার কিন্তু দক্ষিণ কোরিয়াকে ফলো করে। সো অল দ্য ওয়ার্ল্ড আপনার দক্ষিণ কোরিয়াকে সবাই কিন্তু ফলো করে। তাদের কালচার, তাদের সৌন্দর্য দেখে সবাই ট্যুরিস্ট ভিসায় আসতে চায়। আর বিশেষ করে আমাদের বাঙালিরা তো ধরেন বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসায় এসে এখানে কাজ করতে চায়। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আজকে আমি পুরোপুরি আলোচনা করি। দক্ষিণ কোরিয়াতে যদি আপনি ট্যুরিস্ট ভিসায় আসতে চান, সেক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে আপনার ডকুমেন্টগুলো অরিজিনাল লাগবে, নো ফেক। কারণ কোরিয়ানরা কিন্তু অনেক চালাক, ঠিক আছে। এখানে আপনি ভাববেন বিদেশিরা বুঝবে না, বাঙালিরা বেশি চালাক, তা কিন্তু না। তারা কিন্তু আপনার মাত্র 50-60 বছরে কিন্তু এত উন্নত করছে পুরো দেশটাকে। আজকে ওয়ার্ল্ডের ভিতরে টপ 10-এর ভিতরে আছে কিন্তু দক্ষিণ কোরিয়া। সো এরা অনেক চালাক। তো যার জন্য আপনার এভরি ডকুমেন্ট অরিজিনাল হতে হবে। সেক্ষেত্রে ধরেন আপনার পাসপোর্টের 6 মাস ভ্যালিডিটি থাকতে হবে সর্বনিম্ন। এছাড়া আপনার ব্যাংক ইনফরমেশন, ধরেন আপনি ব্যাংকে যে ট্রানজাকশনগুলো দেখাবেন সেগুলো অল আপনার একদম পারফেক্টলি হতে হবে। তো মূলত সর্বপ্রথম হচ্ছে আপনার পাসপোর্টটা রেডি রাখবেন। দেন হচ্ছে আপনার 3-4টা দেশ সর্বনিম্ন ঘোরা থাকলে ভালো হয়। অনেকে আছে ধরেন কোনো দেশ ঘুরে নেয়, বাট অল ডকুমেন্ট আপনার জাস্ট রিয়েলি যেটা আর কি প্রুফ দেখাইছে যে সব কিছু ঠিক আছে, সে আসলে ট্যুরিস্ট ভিসা যেতে চায়, সে ভিসা পাইছে। তবে আপনার যদি 3 থেকে 4টা দেশ কান্ট্রি ঘোরা থাকে সেক্ষেত্রে ভালো হয়। তো এই ক্ষেত্রে ধরেন সবাই যেমন নেপাল, ভারত, মানে ইন্ডিয়া, তারপরে ধরেন এই কাছাকাছি কিছু নর্মাল কান্ট্রিতে যায়। সেসব দেশে না গিয়ে যদি আপনি একটু ভালো কান্ট্রিতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো হয়। কারণ আপনার প্রত্যেকটা জিনিস যাচাই করবে একজন অ্যাম্বাসিডর। সে কিন্তু তাকে কিন্তু মানে জাস্ট মানে এমনিতেই বসায় নেয়, তার অবশ্যই অনেক জ্ঞান থাকা দরকার। তো সে আপনার পাসপোর্ট দেখে আপনার যাচাই বাছাই করে বুঝে ফেলবে যে আসলে আপনি কেন যেতে চাচ্ছেন। তো আপনি ট্যুরিস্ট ভিসায় যাবেন, ট্যুরিস্ট ভিসায় আসার পর এখানে অবৈধ হয়ে যাবেন, সেটা কিন্তু করতে পারবেন না। যার জন্য ওরা ওই রকমই লোককে আপনার ট্যুরিস্ট ভিসা এখানে দিয়ে থাকে। যে ধরেন আপনার পাসপোর্টটা রেডি করলেন, দেন হচ্ছে 3-4টা দেশ ঘোরা থাকলো, এরপরে আপনার ব্যাংক স্টেটমেন্ট, মানে জাস্ট স্টেপ বাই স্টেপ আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। আপনি হঠাৎ করে ব্যাংকে 10 লাখ টাকা রাখলেন, তাইলে হবে না, ঠিক আছে। ধরেন আপনার একটা ব্যাংক 6 মাস চালু আছে, বা ধরেন 1 বছর চালু আছে, সেক্ষেত্রে ধরেন আপনি প্রথম মাসে কিছু টাকা ঢুকছে, বের হয়েছে, আপনি খরচ করছেন, মেন কথা আপনার ইনকাম সোর্স থেকে আর কি। ধরেন প্রথমে 50,000 ঢুকছে, আপনার ধরেন 10,000 খরচ গেছে, ঠিক আছে। আবার ধরেন 25,000 ঢুকছে, আবার 20,000 খরচ গেছে, আবার 1 লাখ 2 লাখ ঢুকছে, এরকম আর কি। আপনি স্টেপ বাই স্টেপ ব্যাংক স্টেটমেন্টটা দেখাবেন, এটা অনেক ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে ব্যাংক থেকে আপনার ব্যাংক সলভেন্সি এগুলো লাগে। তো যাই হোক, এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, সিম্পল আলোচনা করতেছি যে ট্যুরিস্ট ভিসায় আসার পরে আপনি এখানে কাজ করতে পারবেন কিনা, বা কীভাবে কাজ করে যারা আসে, বা এখানে বৈধ হওয়ার সিস্টেমগুলো কী কী। তো এই বিষয় নিয়ে আমাকে সাথে মানে কাছ থেকে অনেকে জানতে চেয়েছিলেন, ইউটিউব থেকে অনেকে কমেন্ট করছিলেন, যার জন্য আমি আজকে এই ভিডিওটা তৈরি করতেছি। তো এরপরে আপনার ব্যাংক সলভেন্সি দেখাইলেন, A to Z যদি ক্লিয়ার থাকে, পারফেক্ট থাকে, আপনি পরবর্তীতে কোরিয়ান এম্বাসি বাংলাদেশে যেটা অবস্থিত আছে সেখানে একটা রিজার্ভেশন নেবেন। ডেটগুলো আসলে পাওয়া যায় না, আপনার সময় লাগতে পারে, মাসখানিকের ভিতরে আপনার ওরা ডেট দেয়। 1 তারিখে আপনার মেবি ডেটটা ওপেন করে, আপনার যে কোনো একদিন রিজার্ভেশন নিয়ে কাগজপত্র জমা দিবেন। কোনো দালালের দরকার নেই, কারণ দক্ষিণ কোরিয়ার সিস্টেমটা একদম দালাল মুক্ত, ঠিক আছে। অন্য দেশে যেমন আপনার বিভিন্ন কি বলে এই যারা ভিসা রেডি করে দেয় বা A to Z আর কি কাগজপত্র রেডি করে দেয়, তাতে টাকা দেওয়ার কোনো দরকার নেই। আপনি নিজেই কাগজপত্রগুলা যেগুলো ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজন, কোরিয়ার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে আপনি A to Z সবগুলো পেয়ে যাবেন। আমি নেক্সট ডে ইনশাল্লাহ, আমার ভিডিও একটা আছে অলরেডি পেজে ইউটিউবে, আমি নেক্সট ডে একদম সরাসরি অল ডকুমেন্ট কী কী লাগবে আমি সেটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো, তখন ওইটা দেখে নেবেন। তো যাই হোক, আপনার কোরিয়ার যে ওয়েবসাইট আছে এম্বাসি, আপনার ঢুকলে ওইখানে দেখতে পারবেন যে ট্যুরিস্ট ভিসা, আপনি কোন ট্যুরিস্ট ভিসা যেতে যাচ্ছেন, ফ্যামিলির সাথে দেখা করতে যাচ্ছেন, বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছেন, কারোর বিয়ের আমন্ত্রণে যাচ্ছেন, বা কী কারণে যাচ্ছেন ট্যুরিস্ট ভিসা, সেক্ষেত্রে আপনার ওইখানে ডকুমেন্টগুলো দেওয়া আছে, কী কী ডকুমেন্ট লাগবে। ওই ডকুমেন্টগুলো আপনি জাস্ট অরিজিনাল শো করবেন, ইনশাল্লাহ আপনার ভিসা হওয়ার সম্ভাবনা 90% থাকবে, ঠিক আছে, যদি অল ডকুমেন্ট তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়ে থাকে। কারণ তারা ওইখানে বসে আছে আপনাকে ভিসা দেওয়ার জন্য। সো আপনার ডকুমেন্ট যদি সব কিছু পারফেক্ট থাকে, আপনি ভিসা পেয়ে যাবেন। তো এরপরে দক্ষিণ কোরিয়াতে আসলেন, ট্যুরিস্ট ভিসা এসে যারা কাজ করতে চান, তো কাজ করতে পারবেন কিনা? জি, ট্যুরিস্ট ভিসায় এসে আপনি এখানে কাজ করতে পারবেন যদি ভিসা আপনি G1 চেঞ্জ করে নিতে পারেন।
G1 হচ্ছে একটা রিফিউজি ভিসা। এছাড়া আপনি ট্যুরিস্ট ভিসা এসে এখানে কাজ করবেন বন্ধুর মাধ্যমে, বন্ধু কোম্পানিতে, নো, ইটস নট অ্যালাউ। ঠিক আছে, আপনি যদি কাজ করেন সেটা অবৈধ, আপনার জরিমানা হবে। আপনার যে আনছে, যার মাধ্যমে আসছেন এখানে, যে ইনভাইটেশন লেটার দিছে, ঠিক আছে, তারও জরিমানা হবে, এমনকি দেশেও পাঠিয়ে দিতে পারে। সো এটা অনেক রিস্কি। দক্ষিণ কোরিয়াতে ট্যুরিস্ট ভিসা এসে কাজের কোনো সিস্টেম নেই, এটা অবৈধ সিস্টেম। আর দক্ষিণ কোরিয়াতে অবৈধভাবে বসবাস করার কোনো উপায় নাই। ঠিক আছে, ধরা খাবেনি, কারণ এদের সব কিছু সিস্টেম এমনভাবে তৈরি করা, এখানে অবৈধ লোকের মানে জায়গা নাই। ঠিক আছে, প্রত্যেক মাসে বা প্রত্যেক 3-4 মাস 6 মাস পর পরই আপনার অবৈধ লোক প্রচুর পরিমাণে দেশে ব্যাক করাইতেছে। ঠিক আছে, তো যাই হোক, এখানে যদি আপনি ট্যুরিস্ট ভিসায় এসে G1 করে নিতে পারেন। G1 হচ্ছে রিফিউজি ভিসা, যেটা হচ্ছে ধরেন আপনার দেশে কোনো প্রবলেম হয়েছে, রিলিজিয়ন প্রবলেম, আপনার অন্য অন্য ধরেন রাজনৈতিক প্রবলেম, বা আপনার ধরেন দেশে জীবন নাশের সম্ভাবনা আছে, এইরকম জাতীয় রিক্সি প্রবলেম যদি থাকে, সেক্ষেত্রে আপনি এখানে G1 করে নিতে পারবেন। G1 করার জন্য এটা নিয়েও ভিডিও আছে, আমি নেক্সটে পারলে আর একটা নতুন ভিডিও দেবো, যেহেতু নতুন অনেক আপডেট আসছে, তো সেটা আপনারা দেখে নেবেন কীভাবে G1 করতে হয় ট্যুরিস্ট ভিসায় এসে। তো আপনি যদি অল ডকুমেন্ট ঠিক থাকে, পারফেক্ট থাকে, তাহলে আপনি G1 ভিসা পেয়ে যাবেন। G1 ভিসা পেলে কিন্তু আপনি ধরেন এখানে কাজ করতে পারবেন, প্লাস হচ্ছে আপনি যখন দেশে যাওয়া প্রয়োজন আপনি দেশেও যাইতে পারবেন। এটা আর কি নির্দিষ্ট একটা ফি আছে প্রত্যেক 3 মাস পর পর। তো এটা আর কি করতে পারলে আপনার জন্য সব থেকে ভালো হয়, আপনি বৈধ উপায়ে এখানে কাজ করতে পারবেন। এমনকি G1 যারা ভিসা পাইছে দক্ষিণ কোরিয়াতে, তাদের একটা সুযোগ দিছে যে আপনি এখানকার, যেহেতু আপনার মাধ্যমে এখানে উপকার হচ্ছে তাদের, আপনি তাদের বিভিন্ন কোম্পানিতে কর্ম করতেছেন, কাজ করতেছেন, তাদের কিন্তু উন্নয়ন হচ্ছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু চিন্তা ভাবনা করতেছে যে সামনে G1 যারা ভিসা আছে তাদের ধরেন এখানকার ভিসা মানে চেঞ্জ করার সুযোগ দিছে। সেক্ষেত্রে ধরেন আপনি এখানকার E7 ভিসা, মানে ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন, অথবা অন্য অন্য বিষয় কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। সো দক্ষিণ কোরিয়াতে যদি আপনি ট্যুরিস্ট ভিসায় আসতে পারেন, সেটা খারাপ না, অনেক ভালো। তবে আপনার অল ডকুমেন্ট পারফেক্ট যদি থাকে, আপনি G1 করে নেবেন। G1 করার পরে এখানে কাজ করতে পারবেন। এছাড়া আপনি ট্যুরিস্ট ভিসায় আসবেন, আসার পরে বন্ধুর কোম্পানিতে জয়েন করতে পারেন, কাজ করতে পারেন, কিন্তু এটা যদি ধরা পড়েন তাহলে খবর আছে। সো এটা খুবই রিস্কি হয়ে যায়। তো মূলত এই হচ্ছে দক্ষিণ কোরিয়াতে ট্যুরিস্ট ভিসায় এসে কাজ করার সিস্টেম, বা ট্যুরিস্ট ভিসায় আসার কি কি উপায়। নেক্সটে আমি আরও সম্পূর্ণ ভিডিও দেবো ইনশাল্লাহ। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।